নমো নমঃ। আজকে একটু বিলম্বের কারণে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। চলুন আজকে একটা নতুন বিষয় পড়ব। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি, যেটা হচ্ছে ছন্দ। আপনাদের শেয়ারটা করে দিই, স্ক্রিন শেয়ারটা। তো এবার হচ্ছে ছন্দ বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব, এবং জাস্ট উপর উপর একটু বলে বলে যাব, যে যেটুকু দরকার আমাদের, খুব গভীরে যাব না, কারণ যেটুকু আমাদের প্র্যাকটিসের জন্য দরকার, যেটুকু আমাদের প্রশ্ন আসে সেরকম উপর দিয়ে স্টেটের জন্য আমরা কিন্তু বলবো। তাহলে দেখুন, প্রথমে বলছে যে ছন্দ কি না। ছন্দ বিষয়ে বলা হচ্ছে, দেখুন, যে চারটি চরণ বিশিষ্ট। চরণ মানে হচ্ছে লাইন, ঠিক আছে? কবিতার লাইন যেমন হয় 1 2 3 4, এবার দেখবেন যে একের সময় 2 এর মিল থাকে, 3 এর সময় 4, এরকম মিল ফিল থাকে, আবার মিল নাও থাকে। অনেক রকম কবিতায় আমরা বা চরণ দেখতে পাই। তাহলে এখানে বলছে যে চারটি চরণ বিশিষ্ট পদ সমুচ্চয়কে সংস্কৃত সাহিত্যে কি বলছে? পদ্য বলছে। এবং এই এই পদ্য আবার দেখুন দুই প্রকার। এই পদ্য কি কি না, হচ্ছে বৃত্ত এবং হচ্ছে জাতি। তাহলে দুই প্রকার হিসেবে পাচ্ছি। তাহলে যদি বলে যে পদ্য কয় প্রকার, ছন্দ সাহিত্যে বা ছন্দ শাস্ত্রে পদ্য কয় প্রকার না, দুই প্রকার, বৃত্ত এবং জাতি। এবং এখানে বলা হচ্ছে, দেখুন, যে অক্ষর সংখ্যার দ্বারা যে পদ্য নিরূপিত হয়, মানে অক্ষরের দ্বারা যেটা আমাদের কাউন্টেবল হবে, অক্ষরের দ্বারা সেটাকে বলছে বৃত্ত। এবং যেটা পদ্য মাত্রা সংখ্যার দ্বারা নিরূপিত হয় সেটা হচ্ছে জাতি। তাহলে একটা মাত্রার দ্বারা একদম অক্ষর, মানে এক একটা অক্ষরকে আমরা কি করব? গুণে গুণে দেখবো। এবং সেটা কি হচ্ছে? সেই ছন্দ ডিভাইডে আমরা জানি লঘু গুরু নির্দেশিত হয়। লঘু গুরু কি জিনিসটা সেটা আমরা বলছি, নিজেই আছে। তো এরকম নির্দেশিত হয় কোথায় না, বৃত্ত। এবং বৃত্ত দেখুন, আমাদের সিলেবাসে যেটুকু রয়েছে বৃত্তর উপরেই পড়তে হবে, ঠিক আছে? বৃত্তের উপরে যা আসবে বৃত্তর উপরে আসবে। এবার জাস্ট যাই হোক, এখানে বলা হয়েছে দেখুন, পদ্যং চতুষ্পদী তচ্চ বৃত্তং জাতি রীতি বিধবা বৃত্তিয়ম অক্ষরম সংখ্যাতং জাতি মাত্রাকৃতা ভাবে। ঠিক আছে, আমরা ডিটেলিং এ যাচ্ছি না। এটার কি আমরা একদম মেন আর কি ব্যাখ্যা করছি না কোনো লাইনের, কারণ যেটুকু দরকার সের উপরে দেখুন চলে যাচ্ছে। তাহলে বলছে বৃত্ত আবার তিন প্রকার। কি কি বৃত্ত না, বলছে সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত, বিষমবৃত্ত। তাহলে হচ্ছে কোথায় কোথায় কি হচ্ছে, দেখুন এখানে বলছে যে পদ্যের চারটি চরণই যখন সমলক্ষণাকরণ, অর্থাৎ চারটি চরণের প্রত্যেক চরণে সমান। মানে সমান মানে কি বলতো, অক্ষর। মানে ধরুন এই প্রথম লাইনে ধরুন 10টা অক্ষর আছে, দ্বিতীয় লাইনেও 10টা অক্ষর আছে, তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে, চারটে লাইনে যখন 10 10 10 10 মানে টোটাল 40টা পাবেন, তখন সেখানে আমরা বলতে পারি সেটা সমবৃত্ত। ঠিক আছে। এবার যে পদের কি বলা হচ্ছে, যে পদ্যের তৃতীয় চতুর্থ ও দ্বিতীয় ও চতুর্থ কি বলছে, যে পদ্যের কি হচ্ছে, আচ্ছা, এখানে দেখুন প্রথমত, জাস্ট লাইনটা হয়তো কেটে যাচ্ছে কোনো রকম, হয়তো কি বলবেন যে প্রথম তৃতীয় হতে পারে, আর দ্বিতীয় চতুর্থ হতে পারে, এই ধরনের কিছু যদি হয় তাহলে সেটা হচ্ছে অর্ধ সমবৃত্ত। মানে কি, অর্ধেক। মানে এই লাইনটার সাথে ধরুন কি হচ্ছে, চারটে লাইন ধরুন করে দিলাম, তাহলে এই লাইনটার সাথে এই লাইনে কমন পাচ্ছি, আর দেখুন এই লাইনটার সাথে এই লাইনটা কমন পাচ্ছি। ঠিক আছে, তাহলে চারটে লাইনে কিন্তু আমরা এইভাবে কমন পেতে পারি। তাহলে সেখানে কি বলছে, যে মানে প্রথম লাইনে ধরুন 14 অক্ষর, থার্ড লাইনে 14 অক্ষর, আর এখানে 12 অক্ষর, চতুর্থ লাইনে 12 অক্ষর, এরকম, যে তাহলে অর্ধেক সমবৃত্ত। ঠিক আছে, তাহলে সেই জন্য হচ্ছে অর্ধ সমবৃত্ত। আবার দেখুন, আহ যে পদ্যের তৃতীয় ও দ্বিতীয় ও চতুর্থ চরণ সমলক্ষণাক্রান্ত, তাহলে কি হচ্ছে সেখানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা তো পড়লাম। আচ্ছা দাঁড়ান, এরপরে যে পদের চারটি চরণী বা পাদই ভিন্ন, সেটা হচ্ছে বিষমবৃত্ত। মানে ধরুন এটাতে 10, ঠিক আছে, এটাতে ধরুন 12, ঠিক আছে, মানে আলাদা আলাদা থাকলো, সেটা হচ্ছে বিষমবৃত্ত। তাহলে দেখুন সহজভাবে বুঝে নিন যে চারটে জিনিস কি না, প্রথমত হচ্ছে সমবৃত্ত হচ্ছে সমান অক্ষর বিশিষ্ট থাকবে। অর্ধ সমবৃত্ত হচ্ছে মানে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনে মিল থাকতে পারে, বা দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন, সেটা কি হবে অর্ধ সমবৃত্ত। আর কোনোটাই মিল থাকবে না অক্ষরের, সেটা হচ্ছে বিষমবৃত্ত। বাস এটুকু বোঝায়। এরপরে বলছে দেখুন, যে বৃত্ত ছন্দে মানে হচ্ছে যেটা পদ্যের আর কি, কোন পদ্যের ছন্দ নিরূপণ করতে গেলে সেই সকল কি হচ্ছে সম্পর্কে জানা দরকার। কি কি জানা দরকার, তার অক্ষর, মানে ছন্দ নির্ণয় করবেন ধরুন, তখন আপনাকে অক্ষর জানতে হবে, লঘু গুরু গণ জ্যোতি এগুলো জানতে হবে।
এবার প্রত্যেকটা কিন্তু আমরা বলে দেবো যে গণ কি, লঘু কি, গুরু কি, সব মানে বলবো। ঠিক আছে, এবার দেখুন প্রথমে বলা হচ্ছে অক্ষর কাকে বলে। তাহলে অক্ষর বিষয়ে বলা হচ্ছে, দেখুন স্বর স্বরযুক্ত ব্যঞ্জন বর্ণকে অক্ষর বলে। স্বরযুক্ত ব্যঞ্জন, তাহলে স্বরযুক্ত ব্যঞ্জন কি বলা হচ্ছে, অক্ষর বলা হচ্ছে। এবং স্বর বিযুক্ত বিশুদ্ধ ব্যঞ্জন বর্ণ অক্ষর নয়, কিন্তু কি বলা হচ্ছে, ব্যঞ্জন বর্ণ রহিত, যেটা ব্যঞ্জন বর্ণ ছাড়া বিশুদ্ধ স্বরবর্ণ অক্ষর হতে পারে। আচ্ছা, এবার দেখুন আমরা এত কঠিনে যাব না, আমরা জাস্ট উপর উপরে বলে যাচ্ছি। দেখুন লঘু আসলে কি এবং গুরু আসলে কি। গুরু কোনগুলো হবে, দেখুন গুরু যে বর্ণগুলো হবে সেটা কি হবে। আমার একটা শ্লোক আছে না, এটার জন্য ছন্দমঞ্জুরি মানে গ্রন্থ, ছন্দশাস্ত্রের। তো সেখানে কি বলা হচ্ছে দেখুন, যে সানুসারশ্চ দীর্ঘশ্চ বিসর্গিচ গুরুর ভাবে বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত গোপীবা। এই কথাটার মানে বুঝুন। এই কথাটার মানে হচ্ছে যে আপনি ধরুন কোনো অক্ষর পড়লো, অক্ষরের পর অনুস্বার পেলেন, মানে অনুস্বার আছে, তাহলে সেই অক্ষরটা অনুস্বারটা মিলে কি হবে, সেটা হচ্ছে গুরু ধরা হবে। এবং দীর্ঘ মানে দীর্ঘীকৃত যদি বলেন বা বিসর্গ যদি থাকে, তাহলে সেই বর্ণটাও কি হবে, গুরু হবে। আর কি বলছে, বর্ণ সংযোগ পূর্বাশ্চ, ধরুন বর্ণ সংযোগ রয়েছে, যেমন আপনি ধরলেন যে তয়ে তয়ে, তাহলে তো একটা বর্ণ সংযোগ, একটা বর্ণ নয়, তয়ে তয়ে যুক্ত আছে। তাহলে যে তার আগের যে বর্ণ থাকবে, সেটা ক থাকুক, খ থাকুক, গ থাকুক, যাই থাকুক, সেটা কি হবে, সেটা কিন্তু গুরু হয়ে যাবে। আর কি বলছে দেখুন, তথা পাদান্ত গোপী বা, তথা পাদান্ত গোপী মানে যে কোথাও কোথাও আর কি পাদান্তে গোপী মানে পাদান্তেও গুরু হবে, মানে পদের অন্তে কোন অক্ষরটা আপনি গুরু হিসেবে মানতে পারেন। মানে ধরুন আমি বললাম সেখানে লঘু হচ্ছে, কিন্তু বলছে না ছন্দের অক্ষরে ওটা না করলে ওই ছন্দটা মিলছে না, তখন ওটা করতে হবে, জোর করেই করতে হবে। ঠিক আছে, এটা মানে ছন্দশাস্ত্রের নিয়ম, এটা মানে আপনার যে ছন্দমঞ্জুরিকার কিন্তু আচার্য যিনি গঙ্গাদাস রয়েছেন, তো তারই এটা মতবাদ যে না, এটা করতে হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে কিছু মানে গণ আছে, গণগুলো বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আপাতত আমরা বুঝতে পারছি যে এইগুলো হচ্ছে গুরু হবে, বাকিগুলো কি হবে, বাকিগুলো লঘু হবে। এবার দেখুন গুরুর চিহ্নটা এরকম ভাবে দেওয়া হচ্ছে, এরকম, আর লঘুর চিহ্নটা কিন্তু এরকম দেওয়া। ঠিক আছে, তাহলে এটা কিন্তু চেক করে দেখে নেবেন। ঠিক আছে, মানে যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় আগে একটু দেখে নেবেন। তাহলে এখানে বলছে দেখুন, এটা আবার একটা লাইন পেয়ে যাচ্ছি, সেখানে কি বলছে, ম স্ত্রী গুরু, মানে ময়ের তিনটে গুরু হয়। মানে ধরুন তিনটে অক্ষর রয়েছে, ক খ গ, তিনটে, মানে আমি একটা শব্দ বলছি যে হচ্ছে কমল, কমল বলে একটা শব্দ, ধরুন ক, ম আর ল, ধরুন তিনটে অক্ষর হয়ে গেল। তাহলে এই যে তিনটে অক্ষর, মানে এটা লঘু গুরু হবে নাকি এখন সেটা ভাবছি না, কিন্তু আপনি ভাবুন যে এই তিনটে অক্ষর যদি এই এই চিহ্ন হয়, তাহলে তিনটে অক্ষরে গুরু, মানে যে যে গণে আমরা তিনটে অক্ষরেই গুরু পাবো সেটা হচ্ছে মগণ। আর একটা কথা মাথায় রাখবেন যে তিনটে অক্ষর নিয়ে একটা গণ তৈরি হয়। ঠিক আছে, মানে একটা দুটো তিনটে এটা নিয়ে একটা গণ তৈরি হবে। এবার গণ কটা দেখুন এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে দেখুন আগে দেখে নি, ম গণ, ন গণ, ভ গণ, য় গণ, জ গণ, র গণ, স গণ, ত গণ, গ গণ, ল গণ। তা টোটাল দেখুন 10টা হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা গণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে ম গণের কি হয়, তিনটেই গুরু হয়। ঠিক আছে, আর কি হচ্ছে ত্রিলঘুশ্চ নাকার, তাহলে তিনটেই লঘু, ত্রিলঘুশ্চ, এবং তিনটে লঘু হয় ন গণের। ঠিক আছে, যখন দেখুন ক্লাস যারা দেখছেন না, এখন যারা মানে ক্লাসে অ্যাড নেই, তারা তো পরবর্তী সময়ে ধরুন এই ভিডিওটা দেখবেন, একটু পজ করে করে দেখবেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে মানে একটু একটু জাস্ট বুঝে বুঝে এই জিনিসগুলো করবেন। আমি একটু ফাস্ট বলছি এই কারণে, কারণ ছন্দের ছন্দের পেছনেই যদি আমরা 2-3 দিন দিয়ে দিই, তাহলে কিন্তু মানে এতটা এফোর্ট দেওয়া উচিত না। এই স্টেটের জন্য যেটুকু বলছি সেটুকুর উপর উপর পড়ে যাবেন। ঠিক আছে,
মেন্সে আমরা দেখবো যে এটা কিন্তু আরো গভীর অধ্যয়ন করবো। সেই জন্য কিন্তু আমি চেষ্টা করবো যে একদিনের মধ্যে আজকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা, ঠিক আছে? তাহলে দেখুন এখানে বলছে তাহলে ম ত্রিলঘুশ্চ নকার, মানে তিনটে লঘু হচ্ছে নকারের। এবার বলছে তখন ভাদি গুরু, মানে ভয়ের আদিতে গুরু। আদিতে গুরু মানে কি? এই আদিতেই চিহ্ন, তাহলে আদিতে যদি গুরু হয় বাকিগুলো কি হবে? লঘু হবে। দেখুন ভয়ের এটাই হলো, আমি যেটা চিহ্ন দিয়েছি সেটা। এরপরে দেখুন যে পুনরাদি লঘুর্য, এবং পুনরায় লঘু হবে আদিতে কার? ইয়গণের। তাহলে বাকিগুলো কি গুরু হবে। তাহলে দেখুন ইয়গণের প্রথমে দেখুন লঘু, তারপর দুটো গুরু। আচ্ছা, তাহলে কি হলো এখানে? ম স্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকার ভাদি গুরু পুনরাদি লঘুর্য হয়ে গেল। এবার দেখুন যো গুরু মধ্যগত, মানে যার গুরু মাঝে। তাহলে মাঝে যদি গুরু হয় তাহলে পাশে দুটো বলে দিতে পারি লঘু। তাহলে দেখুন মিলছে কিনা দেখুন। তাহলে যো গুরু মধ্যগত, তাহলে জয়ের দেখুন মিলল কিনা, মিলে গেল। আচ্ছা, এরপরে কি বলছে? যোগ ওর মধ্যগত রালা মধ্য, এবং র ল, এই লয়ের দ্বারা কার হয়? লয়ের দ্বারা লঘুর গ্রহণ হয়, ঠিক আছে? লয়ের দ্বারা লঘুর এই গ্রহণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে দেখুন বলছে এখানে লঘু, তাহলে এই লঘু বিষয়ে বলা হচ্ছে যে লঘুটা হচ্ছে কি না, লয়ের দ্বারা লঘুকে যেহেতু নির্দেশ করছে, তাহলে পুনরায় কি? পুনরায় পুনরাদি লঘু। আচ্ছা, এটা তো বলে দিলাম। আচ্ছা, রালা মধ্যে হচ্ছে, মানে এখানে কি গণ? র একটা গণ। তাহলে র গণের যে ল, মানে লঘুটা সেটা মাঝে থাকবে। তাহলে লঘুটা মাঝে দিয়ে দিলাম, মানে পাশে কি দুটো গুরু, এরকম বোঝাবে, ঠিক আছে? বেশ, তাহলে দেখুন এটা হয়ে গেল, র গণ হয়ে গেল। এবার হচ্ছে কি সো আন্ত গুরু, মানে শয়ের অন্তে গুরু, মানে শেষে ধরুন গুরু চিহ্ন দিয়ে দিলাম, মানে তার আগে কি দুটো লঘু, ঠিক আছে? এরকম মিলছে কিনা? তো শয়ের দেখুন ছয় হয়ে গেল। এবার দেখুন কথিত অন্ত লঘুস্থ, তাহলে লঘুস্থ কথিত অন্ত, তাহলে এখানে সগণ হয়ে গেল। লঘুস্থ তার মানে হচ্ছে তগণ। তাহলে যার কি হচ্ছে শেষে কথিত অন্ত লঘুস্থ, তাহলে লাস্টে লঘু যদি হয় তাহলে সামনে দুটো গুরু, বাস এখানে হয়ে গেল। এবার দেখুন এ কটা হয়ে গেল। এরপর বলছে কি গুরুর একক গকারান্ত লকার রঘুকে একক, মানে একটা গুরু এবং একটা লঘু পড়ে থাকবে, সেই জন্য লঘুটা হচ্ছে লগন আর গুরুটা হচ্ছে গগন। এবার এইটা কোথায় ব্যবহার হবে সেটা আমি কিন্তু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখুন প্রাথমিকভাবে যেটা আমরা বুঝলাম যে এখানে কিন্তু গণ হচ্ছে 10 প্রকার, এবং তিনটে অক্ষর নিয়ে কিন্তু একটা করে গণ তৈরি হয়। এবার এইটা যে এটা হচ্ছে আলাদা আলাদা করে গণ্য করা হচ্ছে। যদি মূলত বলে যে কয় প্রকার গণ, তাহলে 8 প্রকার বলবেন, ঠিক আছে? কিন্তু আরো দুটোকে ধরে, মানে সেটা গণের অন্তর্ভুক্ত না হলে গণের অন্তর্ভুক্ত করা হয়েছে মেলানোর জন্য। শেষে যদি ছন্দ না মেলে সেই জন্য, মানে একটা অক্ষর ধরুন বেঁচে আছে, দুটো অক্ষর বেঁচে আছে, তখন তো সেটাকে অ্যাড করতেই হবে। ধরুন কোনো অক্ষর ধরুন, আমি ধরে নিচ্ছি সাপোজ যে 17 অক্ষর বিশিষ্ট। এবার 17 অক্ষর বিশিষ্ট মানে হচ্ছে কি তিন 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 করে ভাঙতে ভাঙতে 15তে গিয়ে শেষ হবে। 3 5 15, তো দুটো অক্ষর পড়ে থাকে, তো দুটো অক্ষর আপনাকে গরু লঘু করতে হবে, সেই জন্য আর কি বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের মূলত কি, এই হচ্ছে নিয়ম। এবার এই যে নিয়ম আমরা দেখলাম, এটা কি দেখলাম? দেখুন গণ আমরা দেখলাম, এই সূত্র দেখলাম, এবার গুরু কোনগুলো হবে সেগুলোও কিন্তু দেখলাম। এবার দেখুন আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব যে লঘু গুরু যে বিষয়ে বললাম, যে লঘু মানে গুরুটা তো বললাম যে গুরু হচ্ছে এই, ঠিক আছে? এবার আমরা যদি লঘু বিষয়ে একটু আলোচনা করি যে লঘুটা কি, তাহলে দেখুন আমরা বলবো যে লঘু হচ্ছে মানে চিহ্ন। চিহ্ন যখন দেখবেন, চিহ্ন তো বুঝে গিয়েছেন যে লঘুর চিহ্ন কোনটা আর গুরুর চিহ্ন কোনটা, ঠিক আছে? তাহলে সেটাকেই মানে এখানে আমাদের কিন্তু নির্দেশ করতে হবে। মানে এই ধরুন আহ গুরু চিহ্ন আর লঘু, এই চিহ্ন দুটোকে মনে রাখবেন, তাহলে কিন্তু কি হবে এখান থেকে অনেকটা মানে বুঝতে সুবিধা হবে। আর কি গুরুর যেটা বললাম, দেখুন গুরুটা আমি আরেকবার বলে দিচ্ছি যে অনুস্বার যুক্ত যদি কোনো বর্ণ থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে ধরুন আমি বলে দিচ্ছি, এটা আরেকবার বলে দিচ্ছি, সং, সং থাকলো, তাহলে এইটা কি হবে? গুরু রূপী বর্ণ হবে, ঠিক আছে? আবার ধরুন দীর্ঘ, মানে দীর্ঘ থাকছে,
ঠিক আছে। দীর্ঘ, তাহলে সেটাও হচ্ছে গুরু বর্ণ হবে, ঠিক আছে। আহ, মানে দীর্ঘ মানে হচ্ছে ধরুন, দীর্ঘ মানে যেটা বড় আর কি, দীর্ঘ সন্ধি করি না আমরা, মানে ধরুন আমি একটা পদ লিখছি, রাম পদ লিখলাম, ঠিক আছে, রাম। তাহলে রায়ের যে আ আছে, তাহলে এটা তোমার দীর্ঘ, মানে বড় আ, সেই জন্য এটাও কি হবে, এটা কিন্তু দীর্ঘ হবে, ঠিক আছে। বেশ। আরো কি বলছে, মানে সেই জন্য আরো একবার বলে দিলাম, ধরুন ডিটেলস যেন অসুবিধা না হয়, কথা সানুসাষ্ট মানে অনুস্বার যুক্ত হয়ে গেল, দীর্ঘস্থ হয়ে গেল বিসর্গ, এবং কোথাও বিসর্গ যুক্ত যদি থাকে, তাহলে রামেই বললাম, দেখুন রাম কথাটাই রাখছি, কিন্তু কি করলাম, এর মধ্যে রামের মধ্যে বিসর্গ দিতে, ঠিক আছে। তাহলে এই যে ম অক্ষরটা গুরু হবে, উপরে এরকম চিহ্ন দিতে হবে, ঠিক আছে, যেরকম চিহ্ন দিল। আর বর্ণ সংযোগ, বর্ণ সংযোগ কি, মানে ধরুন আমি যদি বলি আহ কৃষ্ণ পদ নিলাম, কৃষ্ণ, কৃষ্ণ। তাহলে এই যে দেখুন শয়ে নয়ে, এটা তো সংযুক্ত বর্ণ, মানে সংযুক্ত রূপে রয়েছে, তাহলে আগের বর্ণটা কি হবে, গুরু হবে, ঠিক আছে। এটা লেখা আছে যে বর্ণ সংযোগ পূর্বশ্চ, এটা কিন্তু গুরু হবে। বেশ, এটুকু আর কি ধরুন বোঝার মতো বিষয়, ঠিক আছে। এরপর আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস করতে, মানে আজকে আমি বলে দেবো কিছু কিছু বিষয়গুলো, সেগুলো একটু খেয়াল করবেন, তাহলে সেগুলোতেই কি হবে, আহ, মানে বুঝে যাবেন যে এটা আমাদের কি, কোনটা গুরু হচ্ছে কোনটা লঘু হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, মানে এর বিপরীত গুলোই কি হবে, এর বিপরীত গুলোই ধরে নিন লঘু হবে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখে নিন এটার উপর, যদি কোনো অসুবিধা হয় তাহলে বলতে পারেন, তারপরে আমি আলোচনা করছি। আচ্ছা, না হলে আমি আপনাদের সুবিধার জন্য একটা জিনিস লিখেই দিচ্ছি, এখানে যদি মেনশন নেই, আমি মেনশন করে দিচ্ছি, এটা আপনি এটা পরে লিখে নেবেন, ঠিক আছে। আমি কিছু বর্ণ লিখছি, ঠিক আছে, তো সেইগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা লঘু হবে, ঠিক আছে, এটা লিখে নিন, মানে পরে খাতাতে আপনারা লিখে নেবেন, ঠিক আছে। অ, ই, উ, রি, রি, আর আপনার হচ্ছে লি, ঠিক আছে। এই বর্ণগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি, এগুলো হচ্ছে লঘু বর্ণ, ঠিক আছে, মাথায় রাখবেন এগুলো হচ্ছে লঘু বর্ণ। আর বাকি যেগুলো স্বরবর্ণের মধ্যে পড়ছে, মানে আ বলুন, দীর্ঘই, দীর্ঘ, আবার ডাবল রি বলছেন, ঠিক আছে, তারপরে ধরুন এ, আই, ও, আউ, মানে এ, ওই, ও, ও যেটা বলি বাংলাতে আর কি, সংস্কৃত সেটা কি উচ্চারণ হচ্ছে এ, আই, ও, ও, আউ। তো এইগুলো হচ্ছে গুড়, ঠিক আছে। তাহলে এইটুকু মাথায় রাখবেন যে এটুকু হচ্ছে লঘু, ঠিক আছে। তাহলে কি হবে, যে আমাদের যে প্র্যাকটিসটা করতে সুবিধা হবে। দেখুন, তাহলে আমরা এবার মূল পাঠে যাচ্ছি। এবার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপর দেখুন যাচ্ছি আমরা। প্রথমে শালিনী ছন্দ পেয়েছি, শালিনী। তাহলে শালিনী ছন্দ বিষয়ে কিন্তু আমরা জানবো যে শালিনী ছন্দ কি আছে। তাহলে দেখুন লেখা আছে মাত্র গৌ চেচ্ছালিনী বেদ লোকাই, ঠিক আছে। এবার বলা হয়েছে দেখুন মাত্য গৌ চেচ্ছালিনী বেদ লোকাই। এবার এই বিষয় হচ্ছে দেখুন, আমরা যখন ছন্দ করব, ছন্দ মানে আমরা যখন ধরুন শ্লোক পড়ি কোনো কিছু, তো শ্লোকের সময় কি হয়, আমাদের কোথাও বিরাম নিতে হয়, কোথাও দাঁড়াতে হয়, ঠিক আছে। তো দাঁড়ানোটাকে কি বলা হয়, সেখানে কিন্তু জ্যোতি বলা হয় সেটা, ঠিক আছে। তাহলে দাঁড়ানোটাকে কি বলছে, জ্যোতি বলা হচ্ছে। এবার এইখানেও কিন্তু সেই জ্যোতি প্রয়োগ হয়, এবার কোথায় কোথায় হয়, কয়টি বর্ণের বর্ণের পর হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এবার তার আগে দেখুন,
যে আমাদের যে বিষয়টা বলা হচ্ছে, যে সেটা আগে বলি, যে মাত্র গৌ চেচ্ছালিনী বেদাল। তাহলে এখানে কি লেখা আছে দেখুন, বলছে শালিনী ছন্দের প্রতি চরণে থাকে এক অক্ষর এবং ক্রমে ম ত ত গ গ গণ। তাহলে কি ম ত ত, দেখুন মাত্যও, মাত্য মানে কি দ্বিবচন করে দিয়েছে, মাত্তও, মাত্তও মানে হচ্ছে মটা একটা, ত ত তৌ, তৌ মানে কি দুটো ত, তাহলে মাত্তও গৌ, ঠিক আছে, দুটো গ, তাহলে ম ত ত গ গ যেখানে থাকবে সেখানে কি হবে, সেখানে কিন্তু আমাদের শালিনী ছন্দ হবে। তাহলে আমরা এক্সপ্লেন করবো, দেখুন তারপরে বলছি। আর কি বলছে, যদি যতি পড়বে প্রথমে, প্রথম অক্ষরের পর এবং পরে 7 অক্ষরের পর, ঠিক আছে। তাহলে জ্যোতি যে পড়ছে মানে জ্যোতি একদম প্রথমে যেটা, সে জ্যোতি মানে সেটা আর আলাদা করে মেনশন করার দরকার নেই, মানে প্রথম থেকে শুরু করছি, তারপরে কি হচ্ছে দেখুন 7 অক্ষরের পর কিন্তু পড়ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আমরা যদি বলি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, মানে ময়ের পর এরকম একটা জ্যোতি, স্টারের মতো একটা চিহ্ন পড়ে, ঠিক আছে, সেটাকে জ্যোতি বলা হয়। এখানে পিডিএফ এর ভাবে পাবেন না, কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি যে এই উপর কিন্তু জ্যোতি পড়ে। তাহলে আপনাকে বলতেই পারে যে প্রথম কত অক্ষরের পর কিন্তু আহ মানে মালিনী আর কি শালিনী ছন্দে জ্যোতি পড়ে, এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তখন কিন্তু বলবেন যে 7 অক্ষরের পর আমাদের কিন্তু জ্যোতি পড়ে। এরপরে দেখুন আমরা এটাকে এক্সপ্লেন করব, ঠিক আছে। তাহলে শালিনী ছন্দ হলে কি করে, দেখুন ম গণে কি থাকে, তিনটেই গুরু থাকে, এখানেও গুরু দেওয়া আছে, কিন্তু আমরা মেলাবো কেন গুরু হচ্ছে, দেখুন বিসর্গযুক্ত শব্দ কি হয়, গুরু হয়, বেশ হয়ে গেল। এবার হচ্ছে খাং, মানে অনুস্বার যুক্ত শব্দ কি হয়, গুরু হয়। এবার হচ্ছে তয়ে জফলা, তাহলে এই জফলা, কিন্তু এর আগে দেখুন কি আছে, এটা দেখতে হবে। এটা তো কয়ে তয়ে আছে, সংযুক্ত বর্ণ আছে, তাই এই বর্ণটা কি হয়ে গেল, গুরু হয়ে গেল, ঠিক আছে। তাহলে তিনটে গণ হয়ে গেল, মানে তিনটে হয়ে গেল, এবার এইটা ম গণ হয়ে গেল। এরপরে দেখুন এটা অনুস্বর যুক্ত মানে কি, বিসর্গ মানে আপনার গুরু হবে। আচ্ছা, বটা কি হবে, লঘু হওয়া উচিত, কেন অ উচ্চারণ আসছে, সরি। তাহলে দেখুন বটা তো কি আছে, অ উচ্চারণ আসছে, কিন্তু এর পরে কি আছে, দয়ে ধয়ে আছে, তাহলে দয়ে ধয়ে কি সংযুক্ত বর্ণ, তাহলে সংযুক্ত বর্ণের আগের বর্ণটা কি হচ্ছে, গুরু হচ্ছে, ঠিক আছে। আবার দেখুন ময়ে দীর্ঘ, তাহলে দীর্ঘটা কি হয়, মানে এখানে তগণ হয়ে গেল। এবারে দেখুন ময়ে দীর্ঘটা হচ্ছে যে গুরু হবে, কারণ দীর্ঘ, হ্রস্ব হলে লঘু হতো। লো, ও কারটা কি হয়, গুরু। আর দেখুন নু, এখানে যে নু আছে এটা লুপ্ত অকার আছে, হ্যাঁ লুপ্ত অকারের জন্য এটা একসাথে গ্রহণ হলো, হ্যাঁ মানে লুপ্ত অকার যেখানে দেখবেন সেখানে কিন্তু একসাথে গ্রহণ হবে। এবার নু হর্ষ আছে, এটা লঘু হলো। আর দেখুন দুটো পড়ে থাকলো, দুটো পড়ে থাকলো মানে কি, যে রাতে রা আকারই থাকছে মানে গুরু হলো, আর গয়ের উপর বিসর্গ আছে মানে কি হচ্ছে, গুরু। ঠিক আছে, এইভাবে আমাদের এক্সপ্লেন করতে হয়, ঠিক আছে। এবার এইভাবে আপনি প্রত্যেকটাতে এক্সপ্লেন করে করে দেখবেন, মানে সামনে রাখবেন, হ্যাঁ, সেটা দেখবেন। কিন্তু এত ডিটেলস দেবে না আপনাকে। দেখুন যদি কোনো পরীক্ষায় প্রশ্ন দেয় ছন্দ থেকে, তাহলে ছন্দ থেকে কি দিতে পারে, যে ছন্দ কয় প্রকার এবং মানে সমবৃত্ত ছন্দ কোনগুলি, ঠিক আছে, মানে কোনগুলি এর মধ্যে কোনটি সমবৃত্ত ছন্দ নয় বা সমবৃত্ত ছন্দ, এরকম দেবে। বা ধরুন দিয়ে দিতে পারে যে কতগুলো, কত অক্ষর বিশিষ্ট আর কি শালিনী ছন্দ, মালিনী ছন্দ, এরকম ছন্দ দেবে, সেটা কতগুলো অক্ষর বিশিষ্ট। এখানে তখন যেমন হচ্ছে কি তিনটে, তিনটে ছটা, নটা, 11টা, 12টা। এবার 11টা 12টা মানে কি, এখানে দেখুন আমরা 11টা অক্ষরই পাচ্ছি, 11টা 12টা পাচ্ছি না, এটাকে আলাদা করে কাউন্ট করা হচ্ছে না, ঠিক আছে। এই যে একটা, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এটা এই যে 7 8 9 8 10 11, হ্যাঁ তাহলে মিলে করুন 11টাই হচ্ছে, তাহলে 11 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে, দেখুন লেখাও আছে 11 অক্ষর বিশিষ্ট। এরপরে দেখুন যে ছন্দগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছে, ঠিক আছে, যেমন হচ্ছে বৈশ্য দেবী ছন্দ ইম্পর্টেন্ট নয়, দরকার নেই। বসন্ত তিলক দেখুন, বসন্ত তিলকটা কিন্তু ইম্পর্টেন্ট। তো বসন্ত তিলককে কি বলা হচ্ছে, যে গেয়ং
वसंत तिलकं तभजा जगौग। তাহলে তভজা, তাহলে তোমার তভজা মানে তিনটে হয়ে গেল। জগৌ, জগৌ মানে কি, বর্গীয় জ একটা কিন্তু গ দুটো, কেন গৌ আছে, তাহলে জগৌগা। তাহলে দেখুন, তাহলে হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে ছন্দের যে মানে আর কি গণ, ঠিক আছে। আপনাকে জিজ্ঞেস করবে কিন্তু যে বসন্ত তিলক ছন্দে কি কি গণ পাওয়া যায়, ঠিক আছে, এরকম দিতে পারে আর কি। আবার ধরুন একটা শ্লোক দিয়ে দিল। দেখুন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনাকে ধরুন একটা কোনো যে কোনো শ্লোক দিল, শ্লোক তো মুখস্থ করার দরকার নেই, শ্লোক দিয়ে দিল, দিয়ে বললো এটা কোন ছন্দ হয়েছে। এবার আপনার কি কাজ, প্রথমে আপনি গুণে দেখে নেন যে কয় অক্ষর বিশিষ্ট, ঠিক আছে। এবার কয় অক্ষর বিশিষ্ট মানে কি, 11 অক্ষর বিশিষ্ট যদি হয়, তাহলে 11 অক্ষর বিশিষ্টের মধ্যে কি কি ছন্দ পড়ে, মানে কমন ছন্দ কি পড়ে, ঠিক আছে। তাহলে সেইগুলো ধরুন খুঁজবেন, যেমন ইন্দ্র বজ্র পড়ে, আপনি এখন যেটা শালিনী বললাম সেটা পড়ে, তাই না, উপেন্দ্র বজ্র পড়ে, তাহলে এগুলো পড়ে, এগুলোর মধ্যে এবার কি হচ্ছে এক্সপ্লেন করে দেখলেন অক্ষরগুলো, ঠিক আছে, যেভাবে শেখালাম আর কি, তাহলে মিলছে কিনা দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র কি দেখুন, এই যে গণগুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে অক্ষর নির্ণয় করতে গেলে গণ যদি না মনে রাখেন, তাহলে তো কি ছন্দ সেটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তাহলে দেখুন এখানে বসন্ত দিলে কি বলছে, তাহলে তভাজা জাগৌকা। আচ্ছা, তাহলে এবার হচ্ছে যে কোনো শ্লোক আমি এরকম কিছু বসন্ত বিলক্ত কিছু পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে। তো আপনি দেখে নেবেন যে এটা মিলছে কিনা, ঠিক আছে। তাহলে এটা কত অক্ষর বিশিষ্ট দেখুন, 14 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে, মানে একটা জাস্ট বোঝানোর জন্য আর কি এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে একটু দেখবেন, বাকিগুলো একই রকম আকারে হবে, তো দেখুন অক্ষরটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। এবার ছন্দের দেখুন, ছন্দর যেটুকু দরকার সেটুকুই বলছি। ছন্দর আরো ডিটেলস হয়, ছন্দের আরো আমরা ডিটেলস পড়বো, কিন্তু সেই ডিটেলসটা কি হচ্ছে, যখন আমরা ফাইনাল কোনো পরীক্ষা দেব, বা ধরুন নেট পরীক্ষা দিচ্ছেন, সেট পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, বা মানে অন্য অন্য কোনো রাজ্যের আর কি কোনো পরীক্ষা হচ্ছে, মেন্স পরীক্ষা হচ্ছে, তখন কিন্তু ছন্দটা ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু দেখুন টপিকটা অনেক বড় এবং টাইমটা কম, তো হচ্ছে যে স্টেটটা পাস করতে হয় শুধুমাত্র, ঠিক আছে। এবার স্টেটের জন্য তো দেখবেন যে এমনি যদি উপর উপর পড়েন, এমন কোনো ব্যাপার নয়, মানে 150-এর মধ্যে দেখবেন যে 115-20 এমনি পাচ্ছেন, যদি উপর উপর পড়ে থাকেন, যদি একটু বুঝে থাকেন ব্যাপারটা, তাহলে পেয়ে যাবেন। কারণ হচ্ছে দেখুন, ওই পরীক্ষার কোশ্চেনে যে 50-60 প্রশ্ন থাকে, সেটা আপনাকে কি হচ্ছে নিজে পড়তে হবে, সেটা তো আমি পড়াচ্ছি না। এবার সেটা না পড়লে আমি বলছি আপনাকে আন্দাজেও 20টা হয়, ঠিক আছে। এবং পেপার থেকে আপনি যদি এই আমি যেরকম ভাবে পড়িয়ে যাচ্ছি একটু দেখে যান, তাহলে কিন্তু 85 থেকে 90টা হবে আশা করি, মানে 100টার মধ্যে 100টা প্রশ্ন আসে ধরুন, ঠিক আছে। এরপর দেখুন, আচ্ছা এরপরে দেখুন একই অক্ষর বিশিষ্ট ওইগুলো একটু দেখে নিন, তাহলে আপনারও সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। তাহলে দেখুন ইন্দ্রবজ্রা, ইন্দ্রবজ্রা হচ্ছে কি, 11 অক্ষর বিশিষ্ট। তাহলে এখানে কি কি গণ থাকে না, ত ত জ গ গ, ঠিক আছে, এই গণ থাকে। কি কি, ত ত জ গ গ গণ থাকে। এই জন্য এটাকে কি বলছে, যে ইন্দ্রবজ্র ছন্দ। এবং এর লক্ষণ কি, লক্ষণটাও মাথায় রাখবেন কিন্তু, না, স্বাধীন্দ্রবজ্রা জাগিতৌ জগৌ গা, ঠিক আছে। তাহলে তা তা যা গা গা, ঠিক আছে। একটা কমন আপনাকে বলছি আহ উদাহরণ, এই দেখুন, অর্থ, অর্থ হি কন্যা, পড়েছেন অভিজ্ঞান শকুন্তলমে, খুব একটা কমন লাইন, ছোট জায়গা, ওইভাবেই লিখছি আর কি। এবং অর্থ হি কন্যা পরকীয় এব, পরকীয়, পরকীয়টা করে নি, তারপরে এবটা আমরা পরে দেখছি। তাহলে দেখুন এই যে অবর্ণ, তাহলে দেখুন এটাও কিন্তু আমাদের ইন্দ্রবজ্র ছন্দের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এবার ইন্দ্রবজ্র ছন্দে এবার দেখুন আমাদের ব্যাপার হচ্ছে যে তগণ, তাহলে তগণে কি কি থাকে, যে এখানে দেখুন আমরা যদি চলে যাই, গণে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে তগণে দেখুন প্রথম দুটো কি থাকছে, গুরু থাকছে, তারপর লঘু থাকছে, মানে দেখার জন্য বলছি, দেখলে তাহলে কি হচ্ছে প্র্যাকটিস করতে আপনাদের সুবিধা হবে। তাহলে দেখুন অর্থ, তাহলে এবার দেখুন এটা তো অ, অ কি হওয়া উচিত, অ তো লঘু হওয়া উচিত, কিন্তু দেখুন এই যে রেপ আছে মানে সংযুক্ত বর্ণ, সেই জন্য এটা কি গুরু হয়ে গেল। এবার থয়ের ওকার, ওকার তো আমার গুরু হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখুন অর্থ, এবার অর্থ হি, ঠিক আছে। এবার হি মানে হচ্ছে লঘু হবে, তাহলে ত গণ হয়ে গেল।
কন্যা, কন্যা মানে হচ্ছে সংযুক্ত বর্ণের আগের বর্ণটা গুরু হয়, তার আকার আছে তার বর্ণটা, তারপরে গুরু হবে। তারপরে প মানে লঘু হবে, ঠিক আছে। আর র, র মানে কি লঘু হবে। তো কয়ে দীর্ঘি মানে হচ্ছে আপনার গুরু হবে, ঠিক আছে। শুনে শুনে একটু করে নেবেন পরে। অন্তস্থ মানে হচ্ছে এখানে লঘু হবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবেই দেখবেন আসবে যে ত ত জ। এবার হচ্ছে গ গটা কেন, গ গটা এবার দেখুন এইখানে হচ্ছে এ বো। এবার দেখুন এই বিষয়টা বলে দিই, এ ব শেষে আছে এ ব। এবার এইখানেই বলেছিলাম পাদান্ত গোপী বা। এ বর্ণ কি হয়, এ বর্ণ গুরু হয়। এবার দেখুন ব বর্ণ তো লঘু হওয়া উচিত, কিন্তু বলছে যখন ছন্দ মিলবে না তখন দেখবেন যে ইন্দ্র বজ্র মিলছে না বা কোনো ছন্দের সাথে মিলছে না, এটা এটা হয়। তখন আমাদের কি জোর করে সেটা মেলাতে হবে এবং সেটা গুরুতে রূপান্তরিত করতে হবে, তাহলে বতে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বটাও কিন্তু গুরুই করতে হবে, তাহলে এরকম ভাবে আর কি এক্সপ্লেনটা করে, ঠিক আছে। এবার উপেন্দ্র বজ্রের ক্ষেত্রেও দেখবেন একই রকম ভাবে। মানে আমি দরকার হলে আপনাদের এক্সপ্লেন করার জন্য যদি বুঝতে মানে আপনারা করে একটু দেখবেন তাহলে কি হচ্ছে বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। আমি আলাদা করে উদাহরণ কিছু পাঠিয়ে দেবো, ওই উদাহরণগুলো প্র্যাকটিস করে করে দেখবেন যে মিলছে কিনা, ঠিক আছে। তাহলে দেখবেন যে পরীক্ষার সময় যদি কোনো লাইন তুলে দেয় যে এটা কত নম্বর মানে কত ছন্দ বিশিষ্ট বা অক্ষর বিশিষ্ট বা কোন ছন্দ হয়েছে, তাহলে কিন্তু আপনাদের পড়তে একটু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ধরেন ওগুলো যদি প্রত্যেকটা এক্সপ্লেন করে দেখাতে যায় তাহলে হচ্ছে তখন ছন্দর ক্লাসটা বিশাল বড় হয়ে যাবে, 2-2.5 ঘন্টার পুরো ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। কি তাও শেষ হবে না, মানে অনেক ছন্দ আছে, মানে ধরুন প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে পড়তে একটু সময় লাগবে, ঠিক আছে। এবার এগুলো ধরুন একই রকম সেই জন্য আর কি সেগুলো আর বলছি না। আচ্ছা তাহলে স্বাধীন্দ্র বজ্র হয়ে গেল দেখুন, এটা হচ্ছে 11 অক্ষর বিশিষ্ট। বেশ, এরপরে দেখুন শিখরিণী। এখানেও কি বলছে, রসাইহি রুদ্রশ্চিন্যা জামানাস তবলা গাও শিখারিণী। এইগুলো তখন ভেঙে ভেঙে অর্থ আছে, কিন্তু ভেঙে ভেঙে অর্থ এখন দরকার নেই, ঠিক আছে। সেই জন্য আমরা কিচ্ছু বলছি না, কারণ হচ্ছে যে এগুলো যদি প্রত্যেকটা বোঝার জিনিস আছে এবং কত অক্ষর পর সে জ্যোতিটা বসে এটা নিয়ম আছে, ঠিক আছে। মানে রস কয় প্রকার, সেই রস কয় প্রকার সেই অনুযায়ী আপনাদের কিন্তু আহ জ্যোতি চিহ্ন বসে, ঠিক আছে। তো এরকম বিষয়টা আসছে, কিন্তু জ্যোতি চিহ্ন এগুলো আহ আপাতত এখন দেবে না আপাতত দৃষ্টিতে, ঠিক আছে। এখন আপনাকে জিজ্ঞেস করবে যে কত অক্ষর বিশিষ্ট এবং কতগুলো আর কি মানে কি ছন্দ বিশিষ্ট বলতে হবে, যে কত অক্ষর বিশিষ্ট এবং কোন ছন্দ হয়েছে, বাস এরকম প্রশ্ন হবে। তাহলে এখানেও দেখুন কি কি গণ পড়ছে, ইয়া মানা সাভা লাগা, ঠিক আছে, এগুলো পড়ছে। এবার দেখুন এখানে ব্যাকেটে তাও লেখা আছে, দেখুন তাও বলে দিচ্ছি, বলছে রস হচ্ছে 6 প্রকার, রুদ্র হচ্ছে 10 প্রকার। তাহলে দেখুন টোটাল কয় প্রকার, টোটাল হচ্ছে 17 প্রকার। তো এবার ধরুন কোনো একটা লাইন পড়লো, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলে দিচ্ছি, মানে 1 2 3 4 5 6। এবার সরি, তো 6 প্রকার দেখুন 6 প্রকার যেহেতু রস, তাহলে 6 প্রকার রসের প্রকার কিন্তু জ্যোতি বসবে একটা। এবং যেহেতু রুদ্র হচ্ছে 10 প্রকার, তাহলে তারপরে রুদ্র মানে 17 অক্ষরে একটা পড়বে জ্যোতি, মানে প্রথম কি হচ্ছে 6 অক্ষরে আর তারপরে 17 অক্ষরে, মানে তারপরে 10 অক্ষরে। Just এরকম মানে যেরকম আর কি লাইন সেরকম পরপর কিন্তু জ্যোতি বসে। ব্যাস, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, শিখরণী হয়ে গেল। এবার দেখুন হচ্ছে হরিণ। হরিণী কি বলছে, নাসামারা সালাগা সড়বেদই হায়াই হরিণী মাতা। এটা হচ্ছে 17 অক্ষর বিশিষ্ট। তাহলে হরিণী শিখরিণী এগুলো হচ্ছে কিন্তু 17 অক্ষর বিশিষ্ট। এবার দেখুন আপনারা কোথায় এরা একটা জায়গায় কনফিউজ করে দেয়, মানে এমন একটা লাইন দিয়ে দিল যে হরিণীর উপর ছন্দ করতে দিয়ে দিল, ঠিক আছে। এবার আপনাকে বললো যে কি ছন্দ হয়েছে বলুন, এবার আপনাকে দুটোই উদাহরণ দিয়ে দিল, শিখরিণী হরিণী। এবার আপনি কি ভাবলেন যে এ বাবা দুটোই তো সপ্ত মানে 17 অক্ষর বিশিষ্ট, তাহলে কোনটা করবো। তখনই কিন্তু কাজে আসবে আপনার এক্সপ্লেনটা, ঠিক আছে। দেখবেন যে প্রথম যে গণটা সেটা কি বেরোচ্ছে, দেখুন পুরোটা করারও দরকার নাই। দেখুন যদি প্রথম গণ বেরিয়ে যায় তাহলে ভাববেন কি হরিণী হয়ে যাচ্ছে, আর যদি গণ বেরিয়ে যায় তাহলে হরিণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এখানেও দেখুন কি হচ্ছে, ষড মানে এখানে বলেছে ষড অর্থাৎ 6, এবং বেদ হচ্ছে 4 প্রকার, এবং অশ্ব হচ্ছে 7 প্রকার। তাহলে এখানে 3টে জ্যোতি পড়বে, ঠিক আছে। মানে ষট, ষট মানে যে 6, তাহলে প্রথম 6 অক্ষর বিশিষ্টর পর জ্যোতি বসবে। তার বেদ হচ্ছে 4 প্রকার, তার পরবর্তী 4 অক্ষরে পড়বে, মানে কত অক্ষর, 10 অক্ষরে পড়বে। আর দেখুন বাকি কি হচ্ছে, এবং অশ্ব হচ্ছে মানে অশ্ব হচ্ছে 7টা, আমরা সূর্যে যেহেতু 7টা ঘোরা আমরা দেখি মানে শাস্ত্রে রয়েছে, সেহেতু পরবর্তী যে 7টা অক্ষর মানে 17 অক্ষরে কিন্তু আরেকটা জ্যোতি বসবে, তাহলে 3টে হয়ে গেল। এরপরে দেখুন শার্দূল বিক্রিয়তম, এটা খুব দেয় যে শার্দূল বিক্রিয়তমে কি রয়েছে, যে 19 অক্ষর বিশিষ্ট, এটা একটি কিন্তু সমবৃত্ত ছন্দ। এবং লক্ষণে কি বলছে দেখুন,
सूर्यास्मै मा सजस्तथा स गुरुवः শার্দূলে বিক্রিয়তম। তাহলে বিক্রিয়িত হচ্ছে 19 অক্ষর বিশিষ্ট, এবং এখানে কি কি গণ থাকছে দেখুন, ম, স, জ, স, ত, ত, গ, এই গণগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখুন এখানে বলা হচ্ছে ব্র্যাকেটে যে সূর্য হলো দ্বাদশ প্রকার এবং অস্ত হচ্ছে 7 প্রকার। তাহলে প্রথম কি হচ্ছে, 12 অক্ষরের পর জ্যোতি বসবে এবং তারপরে শেষের যে অক্ষর 19 অক্ষর, মানে তার পরবর্তী 7 অক্ষর, তাহলে 19 অক্ষরে কিন্তু জ্যোতি বসবে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, শার্দূল বিক্রিয়তম হয়ে যাবে। এরপরে দেখুন ইন্দ্রবজ্র উপেন্দ্র বজ্র তো পড়িয়ে দিয়েছি। পুষ্পিতাগ্রা দেখুন, পুষ্পিতাগ্রা যদি দেয় না সেরকম ভাবে, তাও এটা একটা অর্ধ সমবৃত্ত দেবে না আর কি, ঠিক আছে, মানে সিলেবাসে নেই যেহেতু, এখানে একসাথে করা আছে, দেবে না, এটা বাদ দিচ্ছি আমরা। অনুষ্টুপ ছন্দ দিতে পারে, ঠিক আছে। তাহলে অনুষ্টুপ ছন্দে কি দেবে, যে দেখবেন যে অনুষ্টুপ ছন্দে দেখবেন যে প্রত্যেকটা লাইনে 8টা করে অক্ষর হচ্ছে, কারণ টোটালে 32টা অক্ষর হয়, ঠিক আছে। আপনাকে জিজ্ঞেস করবে যে সর্বমোট অনুষ্টুপ ছন্দে কতগুলো অক্ষর হয়, তাহলে বলবেন যে কি 32টা, এবং প্রত্যেকটা যে লাইনে সেটা কিন্তু কি হবে, 8টা অক্ষর পড়বে, এরকম ধরনের প্রশ্ন হয়। এবং এখানে কি লেখা আছে দেখুন, যে প্রতি পদে 8টি অক্ষর, সমস্ত পদে পঞ্চবর্ণ লঘু, এবং শেষ যে মানে পঞ্চম বর্ণটা থাকবে সেটা হচ্ছে লঘু বর্ণ হবে, এবং ষষ্ঠ বর্ণ গুরু হবে, ঠিক আছে। এটা ওটাকে দেখে নিতে হবে। দ্বিতীয় চতুর্থ পাদের সপ্তম বর্ণ লঘু, দ্বিতীয় এবং চতুর্থ পাদের সপ্তম বর্ণ মানে দ্বিতীয় লাইন আর চতুর্থ লাইনের আর কি, ঠিক আছে, সপ্তম যে বর্ণটা থাকবে সেটা লঘু থাকবে। এরপর আর্যা ছন্দ দেখি। আর্যা ছন্দ বলছে এইটি মাত্রা দ্বারা নির্ধারিত জাতি ছন্দ, লক্ষণ দেবে না আর কি, ঠিক আছে, লক্ষণ মনে রাখার দরকার নেই। কিন্তু এখানে কি বলছে দেখুন, যে প্রথম পাদে 12 মাত্রা, দ্বিতীয় পাদে 18 মাত্রা, তৃতীয় পাদে 12 মাত্রা এবং চতুর্থ পাদে 15 মাত্রা, মানে মাত্রাগুলো দেখবেন যে লাইন, যে অক্ষর কতগুলো হচ্ছে, প্রথমে 12, তারপরে 18, তারপরে 12, তারপরে 15। তাহলে যদি এইরকম ভাবে 4টে লাইনে এরকম ভাবে থাকে, মানে প্রথম লাইনটা ধরে নিন 12 অক্ষর, তারপরে কি হচ্ছে 18 অক্ষর, তারপরে 12 অক্ষর, তারপর 15 অক্ষর, তাহলে এইরকম ভাবে যদি থাকে তাহলে এটাকে কি বলবেন, আর্য ছন্দ। শ্লোক ধরা ছন্দ, শ্লোক ধরা ছন্দ দেখুন খুব একটা ইম্পর্টেন্ট ছন্দ, যেখানে আমাদের দেখবেন ইয়া সৃষ্টি ষষ্ঠ অধ্যায়, প্রথমে আমরা যে অভিজ্ঞান শকুন্তলমের যে নান্দি শ্লোক পড়ি, তো অষ্টমূর্তিধর শিবের যে বর্ণনা করা হয়েছে সেখানেও কি হচ্ছে, শ্লোক ধরা ছন্দের কিন্তু প্রয়োগ রয়েছে। এই লাইনটাও তুলে অনেক সময় দিয়ে দেয়, যে ইয়া সৃষ্টি ষষ্ঠ অধ্যায় বিহিত যে লাইনগুলো রয়েছে, বহতি বিধি হুতাং ইয়া হবির যে আছে হত্রি, এই যে লাইনগুলো রয়েছে ধরুন, তো এইগুলোর উপর আপনাকে দিয়ে দেবে, এক্সপ্লেন করতে দিয়ে দেবে, বা বলে দেবে এটা কি ছন্দ হয়েছে, কত অক্ষর বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখুন কি কি অক্ষর থাক, কি কি গণ থাকছে, তাহলে গণগুলো তো আমি বললাম যে কিভাবে গণ বের করতে হয়, সেগুলো একটু করে দেখে নেবেন। তাহলে এখন কি বলছে দেখুন, মা, রা, ভা, না, ইয়া, 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 ক্রমে হচ্ছে এটা কি 21 অক্ষর বিশিষ্ট, বাস। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে, এবং প্রথমে প্রতি সপ্তমে জ্যোতি, মানে প্রতি সপ্তমে জ্যোতি মানে কি 7টা, দেখুন তা 3 7 21, মানে প্রথম 7 অক্ষরের পর জ্যোতি, আবার 7 অক্ষরের পর জ্যোতি, আবার 7 অক্ষরের পর জ্যোতি, বাস। এটা হচ্ছে শ্রদ্ধা চন্দ্রের নিয়ম। আচ্ছা, রথোত্ততা দেখুন, রথোত্ততা বলছে রাজ পারা না লাগাই রথোত্ততা, মানে এটা সমবৃত্ত ছন্দে কি বলছে, কি কি থাকবে না, র, ন, র, ল, গ, এবং 13 অক্ষর থাকবে টোটাল, ঠিক আছে, 13 অক্ষর বিশিষ্ট রথোত্ততা ছন্দ, বাস। এবারে দেখুন রুচিরা ছন্দ। রুচিরা ছন্দ কি বলছে, রুচিরা বলছে জভৌ সজৌ গীতি রুচিরা চতুর্গ্রহাই, এর প্রতিবাদে কি থাকবে, কি বলছে দেখুন, ইয়া সা ইয়াগা প্রথম চতুর্থ অক্ষর পরে নবম অক্ষরে জ্যোতি পড়বে, কারণ চতুপদের দ্বারা কি হচ্ছে, 4 বোঝাচ্ছে, তাহলে প্রথম 4 অক্ষরের পর পড়বে, ঠিক আছে। এবং গ্রহ হচ্ছে নবগ্রহ বলা হয়, তাই না, 9টা গ্রহ, তো সে নবগ্রহের পরে মানে তার পরবর্তী যে 9, মানে 9-এর পর একটা আবার জ্যোতি বসবে, ঠিক আছে। তাহলে প্রথম কি হলো 4, তারপরে 9, ঠিক আছে, তাহলে 13 অক্ষরে আর কি, সহজ কথা, বাস। তাহলে রুচিরা ছন্দ এখানে হয়ে যাবে। এবার দেখুন বংশস্থতি। বংশস্থবিল হচ্ছে কি, বদান্তি বংশস্থবিলং যত ধরো, খুব একটা মানে খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের ছন্দ। এখানে দেখুন লেখাটা কেটে গেছে জাস্ট, কিন্তু আমি বলে দিচ্ছি, জ মানে ইয়া, তা, আর যার, এই 4টে গণ থাকবে, ঠিক আছে, যত জড়, এবং এটা হচ্ছে 12 অক্ষর বিশিষ্ট। সুন্দরী দরকার নাই, সুন্দরী যদি অর্ধ সমবৃত্ত, অপর বক্ত দরকার নেই, আচ্ছা, উদ্গাতা দরকার নেই,
আচ্ছা, এরপরে দেখুন দ্রুত বিলম্বিত মাহ, এটা কাজে লাগবে। বলছে দ্রুত বিলম্বিত মাহ নভৌ ভর। ঠিক আছে, তাহলে প্রতিপাদে কি হচ্ছে ন ভ ভর, এই যে চারটে যদি থাকে ন ভ ভর, তাহলে 12 অক্ষর বিশিষ্ট, এটা হচ্ছে দ্রুত বিলম্বিত মাহ। মালিনী ছন্দে দেখুন কি বলছে, এখানে দেখুন 15 অক্ষর বিশিষ্ট এটা। ঠিক আছে, বলছে না না মা ইয়া ইয়া ইয়েতাং মালিনী ভোগিলোকায়। তাহলে কি কি অক্ষর থাকবে, মানে কি কি গণ থাকবে না, ন ন ম ইয় ইয়, 15 অক্ষর বিশিষ্ট। এবং বলছে দেখো ভোগী লোকাই, তাহলে ভোগী মানে হচ্ছে সর্প, বলছে আট প্রকার সর্প দেখা যায়, সেই জন্য বলছে আটটা সর্প, তাহলে 8 অক্ষরের পর জ্যোতি। এবং ধরুন লোক হচ্ছে সপ্তলোক, তাহলে তারপরে হচ্ছে 7টা মানে আর কি অক্ষরের পর জ্যোতি, মানে প্রথম তাহলে 8, তারপরে হচ্ছে 15 অক্ষরে পড়বে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি হবে মালিনী ছন্দ। আচ্ছা, এরপরে দেখুন আহ মাল ভারিনী দরকার নেই, অর্ধ সমবৃত্ত যেহেতু। মন্দাক্রান্তা, মন্দাক্রান্তা, মন্দাক্রান্তা দরকার পড়বে। মন্দাক্রান্তা যখন আমরা পড়েছি কোথায়, যখন আমরা মেঘদূত পড়ছিলাম, তাই না, যে কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকারাৎ প্রমথ্য, এই যে বলছিলাম দেখুন, তাহলে সেখানেও কিন্তু জ্যোতির প্রয়োগ করেছিল। এবার এখানেও জ্যোতির প্রয়োগ করবে, এবং এটা কয় অক্ষর বিশিষ্ট সেটাও আমরা দেখব। না বলছে সপ্ত অক্ষর বিশিষ্ট। তাহলে বলছে মন্দাক্রান্তা বুধির সন গৈম ভনৌ গো জগুবজম। তাহলে কি বলছে ম ভ ন ত ত গ গ, এই ক্রমে হচ্ছে 17 অক্ষর বিশিষ্ট। তাহলে আপনারা কি হচ্ছে প্র্যাকটিস করাবো, দেখবেন যে যে কোনো মেঘদূতের লাইন নেবেন এবং লাইনটা এক্সপ্লেন করে দেখবেন যে সেখানে গণ, এই গণ বেরোচ্ছে কিনা। ঠিক আছে, এবং 17 অক্ষর বিশিষ্ট হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটা বোঝাবে। আচ্ছা, তাহলে দেখুন যেহেতু হচ্ছে কি অম্বুধি, তাহলে এটা হচ্ছে 8 প্রকার, রস হচ্ছে আমাদের 6 প্রকার, নগ হচ্ছে 7 প্রকার। তাহলে জ্যোতিরা কোথায় কোথায় বসবে, অম্বুধি, তাহলে দেখুন প্রথম 8 অক্ষরের পর জ্যোতি বসবে, তারপর কি হবে 6 অক্ষরের পর জ্যোতি বসবে, তারপর হচ্ছে 7 অক্ষরের পর জ্যোতি বসবে। জ্যোতির তাহলে মন্দাক্রান্ত নিয়ম কিন্তু এটাই, মানে আমরা যখন যখন ভেঙেছি, এই যে যখন বলেছি কশ্চিৎ কান্তা, তাহলে 4-এর পর তখন থেমেছি, সেজন্য কি জ্যোতি বসেছে। বিরহ গুরু না, ভেঙেছি। এবার দেখুন স্বাধিকারাৎ প্রমথ্য, তারপর ভেঙেছি, মানে প্রথম তাহলে 4 অক্ষরের পর, তারপরে 6 অক্ষরের পর, তারপর 7 অক্ষরের পর, তাহলে জ্যোতিগুলো এভাবে বসছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, মন্দাক্রান্তা ছন্দের মধ্যে অন্তর্ভুক্ত হল। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন প্রহর্ষিনী। প্রহর্ষণীয়, এখানে প্রহর্ষণী সেভাবে বোঝার কিছু, মানে এখান থেকে প্রহর্ষণী সেরকম ভাবে আসবে না, কিন্তু অক্ষরটা মনে রাখবেন। ঠিক আছে, যে কত অক্ষর বিশিষ্ট আর কি কি গণ পড়ছে, বাস। উপজাতিটা দেয়, ঠিক আছে, উপজাতিটা খুব দিয়ে থাকে, কারণ দেখুন এটা ইন্দ্রবজ্রা ছন্দ হচ্ছে না উপেন্দ্র বজ্রা হচ্ছে, এটা কনফিউজ হয়ে পড়ি, কিন্তু হয়ে যায় আমাদের কি উপজাতি ছন্দ। তাহলে সেখানে কি হয়, তাহলে এখানে দেখুন বলছে যে সাধারণত ইন্দ্রবজ্র উপেন্দ্র বজ্রা ছন্দের মিশ্রণ, মানে ধরুন 4টে লাইন ধরুন, এবার প্রথমটা হচ্ছে 11 অক্ষর বিশিষ্ট হলো, দ্বিতীয়টা 11 অক্ষর বিশিষ্টই হলো। মানে দেখুন আমাদের কি হচ্ছে ইন্দ্র বজ্রা উপেন্দ্র বজ্রা একই অক্ষর বিশিষ্ট, মানে 11 অক্ষর বিশিষ্ট প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে কিন্তু দেখলেন এখানে কিন্তু প্রথমে লঘু সা, প্রথমে লঘু সা মানে কি, মানে প্রথমে লঘু বর্ণ হবে। ঠিক আছে, তাহলে সেই জন্য তো এটার সঙ্গে এটা আলাদা হয়ে যাবে। তাহলে দেখুন আমি এটা কি বললাম, সমবৃত্ত ছন্দ পড়ছি আমরা, মানে প্রত্যেকটা লাইন যদি এটাও ইন্দ্রবজ্রা হয়, সেকেন্ডটাও ইন্দ্রবজ্রা হবে, তৃতীয়টাও হবে, চতুর্থটাও হবে। কিন্তু যখন দেখলেন যে না, প্রথম লাইনটা ইন্দ্রবজ্রা, সেকেন্ডটা উপেন্দ্রবজ্রা, আবার এটা ইন্দ্রবজ্রা, এটা উপেন্দ্রবজ্রা, তো মিক্সড হয়েছে, মানে দুটো ছন্দের, অন্য ছন্দ হলে কিন্তু হবে না, ইন্দ্রবজ্রা আর উপেন্দ্রবজ্রা যখনই দেখবেন তখন সেটা কি হবে, সেটা কিন্তু আমাদের উপজাতি ছন্দ হয়ে যাবে। ঠিক আছে, এবং কি কি অক্ষর থাকছে দেখুন প্রতিপাদে, যা, তা, ইয়া, মানে এই উপর, মানে যেমন যেহেতু আর কি, মানে আমি কি বললাম যে ওটার উপরেই যে পড়ছে ইন্দ্রবজ্র উপেন্দ্রবজ্র মিক্স থাকছে, সেই জন্য কিন্তু এরকম হচ্ছে, এবং এটা 11 অক্ষর বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা দেখুন আর মোটা কিছু কিছু নেই, ছন্দের মধ্যে মোটামুটি বলে দিলাম। সোহানিতা মহোদয় একটু দেরিতে অ্যাড হয়েছেন, মানে আমারও যদি আজকে একটু লিঙ্কটা পাঠাতে দেরি হয়েছিল, কিন্তু যেহেতু ছোট করে আর কি আজকে বোঝালাম ছন্দটা, যেটুকু আর কি আসার মতো,
আপনি একটু রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে, যে হুম হুম হুম। হ্যাঁ দেখুন, মুখস্থ না করলেও হবে, কারণ হচ্ছে লাইন লক্ষণ দেবে না আর কি, মানে স্টেটে দেয় না এই ধরনের প্রশ্ন, আপনাকে হয়তো দেবে যে এটা কোন ছন্দ হয়েছে, ঠিক আছে, বা বলবে এটা কত অক্ষর বিশিষ্ট। এবার অক্ষর তো তুমি বুঝতেই পারবেন, যে আপনি যখন একটা লাইন ধরুন, এই একটা লাইন, ঠিক আছে, তাহলে এখানে লাইন তো দেখে অক্ষর বুঝতে পারছেন, এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, তাহলে এগারোটা কিন্তু অক্ষর হচ্ছে, গুনে গুনে নেবেন। কিন্তু কি হচ্ছে, কোন ছন্দ হচ্ছে এটা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে পড়বেন। তাহলে হচ্ছে এটা কি মানে এক্সপ্লেন করবেন সেটা আমি বলে দিয়েছি ভিডিওতে, যে মানে দেখুন লঘু আর গুরু মিলিয়ে কিন্তু কি হয়, ছন্দ নির্ণয় করতে হয়। আর আমাদের কি হয় দেখুন, 10টা গণ থাকে, ঠিক আছে, তো এই গণ অনুযায়ী কিন্তু আমাদের দেখুন, এই যে তিনটে দেখছেন, যে তিনটে এরকম চিহ্ন রয়েছে, এখানেও দেখুন তিনটে এরকম চিহ্ন আছে, তাহলে ওটা হচ্ছে মগন। এবার মগন কিভাবে হচ্ছে, লঘু লঘু গুরু হিসাবে হয়, ঠিক আছে, স্যার সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আমি আরেকবার আমি লঘু গুরু বিষয়টা আরেকবার বলে দিই, গণটা বলে দিই, দেখুন তারপরে একটু দেখে নেবেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। মানে দেখুন, লঘু বর্ণ কোনগুলো, লঘু হচ্ছে অ বর্ণটাকে লঘু ধরবেন, ঠিক আছে, ই বর্ণটাকে লঘু ধরবেন, উ বর্ণটাকে লঘু ধরবেন, রি বর্ণটাকে লঘু ধরবেন, ঠিক আছে, এই বর্ণগুলোকে কিন্তু লঘু ধরবেন। আর তাহলে হ্যাঁ, রি আর লি আছে, একটা বাদ গেল লি, ঠিক আছে, তাহলে এগুলোকে লঘু ধরবেন। এবার হচ্ছে গুরু, তাহলে কি, তাহলে অ যদি লঘু হয় তাহলে আ হচ্ছে কি গুরু, আর হচ্ছে আপনার ইটা যদি হয় তাহলে দীর্ঘ ই আর কি যেটা হবে সেটা হচ্ছে গুরু হবে। তারপরে হ্রস্বটা দীর্ঘ হয়ে যাবে, রি কার্ডটা ডাবল রি হয়ে যাবে, ঠিক আছে, এ কার্ডটা এ কার্ডটা হবে, মানে এ কার্ডটা যেহেতু আমাদের লঘুর মধ্যে পড়ে না, ঠিক আছে, এ কার্ডটা কিন্তু গুরুর মধ্যেই পড়ে। আর কি হচ্ছে আই কার, ও কার, আউ কার, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুর মধ্যেই পড়ে। এবং একটা সূত্র আছে দেখুন, গুরু আর কি কোন কোথায় কোথায় গুরু হবে, বলছে সানুসার আসছে, মানে অনুস্বার যুক্ত বর্ণ, মানে ধরুন আমরা যদি একটা শব্দ লিখি সাং, এবারে দেখুন এই এই শব্দটা মানে সব মানে স্বয়ের সাথে বর্ণের সাথে তো বিসর্গ রয়েছে, এই অনুস্বার রয়েছে, তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই চিহ্ন হবে, আর এটা হচ্ছে গুরুর চিহ্ন, ঠিক আছে, আর লঘুর চিহ্ন হচ্ছে এটা। তাহলে যেহেতু অনুস্বার যুক্ত রয়েছে সেহেতু কি এটা গুরু। আবার দেখুন হচ্ছে দীর্ঘস্য, দীর্ঘ মানে হচ্ছে বড় আর কি, ঠিক আছে, মানে দীর্ঘই হতে পারে আবার দীর্ঘ হতে পারে, মানে যদি আমরা দেখুন রা লিখি রা, তাহলে রায়ের যে আ, সেহেতু এই বর্ণটা কি হচ্ছে আমাদের গুরু হচ্ছে। আবার ধরুন বিসর্গযুক্ত শব্দ, রয় নিচ্ছি, ধরুন রয়ের পর বিসর্গ আছে, তাহলে এটা কি হচ্ছে গুরু হচ্ছে। আর কি হচ্ছে বর্ণ সংযোগ পূর্ব আসছে, মানে ধরুন সংযুক্ত বর্ণ থাকলো, আপনি ধরুন বললেন যে তয়ে তয়ে, ঠিক আছে, এবার তয়ে তয়ের আগে কি আছে ধরুন ক বর্ণ আছে, তাহলে কটা কি তো অ উচ্চারণ আসছে, তাহলে কি হওয়া উচিত ছিল, লঘু হওয়া উচিত ছিল, কিন্তু এখানে গুরু হয়ে যাবে, কারণ কি বলছে যদি বর্ণ সংযোগ মানে যদি সংযোগ থাকে বর্ণের, তাহলে আগের বর্ণটা কি হয় গুরু হয়ে যায়, ঠিক আছে। আর বলছে দেখুন তথা পাদান্ত গোপ, এইটাই মানে কি, গোপী মানে হচ্ছে গুরু, মানে যেখানে দেখুন যে লঘু হওয়ার কথা কিন্তু ছন্দ মেলানোর জন্য আমাদের কি হচ্ছে গুরু করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছে গুরু করতে, সেটা হচ্ছে পাদান্ত গোপী, ঠিক আছে। এবার এই ছন্দটা একটু দেখে নিন, যে লাইনটা যে বুঝতে পারছেন কি। দেখুন আমি এবার তাও বলে দিচ্ছি, আমরা কি বলেছি বিসর্গযুক্ত বর্ণ কি হবে গুরু হবে, তাহলে দু মানে বিসর্গ আছে, তাহলে গুরু হয়ে গেল। এবার দেখুন খং অনুস্বার আছে, গুরু হয়ে গেল। এবার দেখুন তয়ে জ ফলা, তাহলে ইয়া অ উচ্চারণ আসছে, এখানে কি হওয়া উচিত, এখানে হওয়া উচিত লঘু, কিন্তু কেন গুরু হচ্ছে, কারণ দেখুন আগের বর্ণ মানে পরের বর্ণটা কি আছে সংযুক্ত, কয়ে তয়ে আছে, তাহলে কয়ে তয়ের যে তাহলে সংযুক্ত বর্ণের আগের বর্ণটা কি হয় গুরু হয়, তাহলে দেখুন গুরু করে দিলাম। আর দেখুন কয়ে তয়ে হ্রস্ব অনুস্বার আছে, তো অনুস্বার যুক্ত বর্ণ কি হবে গুরু করতে হবে এটাকে। এবারে দেখুন এই বর্ণটাও কি হওয়া উচিত ছিল, ব আছে অ উচ্চারণ আসছে, কি লঘু হওয়া উচিত ছিল, কিন্তু কেন গুরু হলো, কারণ তোমার দয়ে হয়ে আছে, দয়ে হয়ে কি সংযুক্ত বর্ণ, সেজন্য আগের বর্ণটা গুরু হয়ে গেল। এরপরে দেখুন হচ্ছে মু মানে দীর্ঘ আছে, তাহলে মূলা, তাহলে দেখুন যেহেতু দীর্ঘ আছে সেহেতু গুরু হলো। লয়ে ওকার, ওকার আছে সেই জন্য কি হলো গুরু হলো। এবার দেখুন এই যে হ, এটা হ নয়, এটা লুপ্ত লুপ্ত অকার, ঠিক আছে, যখন যখন দেখুন লুপ্ত অকার মানে তখন তো হাফ বর্ণ, তখন আরেকটা বর্ণ সঙ্গে সাথে অ্যাড করে নেওয়া হয় এবং তার অনুযায়ী সেটা গ্রহণ করা হয়।
তাহলে এখানে দন্ত নয় হ্রস্ব আছে, তাহলে হ্রস্ব মানে কি লঘু হবে, তাই লঘু করা হলো। আর দেখুন রা, রা হচ্ছে কি লঘু আকার আছে, আর গ বিসর্গ আছে, এটা হচ্ছে গুরু, সেজন্য কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের ধরুন এই একটা বিষয়। আর একটা বলেছি একবার, তাও আমি একটা বলে দিচ্ছি। দেখুন এখানে বলছে যে ইন্দ্রবজ্র ছন্দটা দেখুন, ইন্দ্রবজ্র ছন্দতে কি হয় যে তৌ জগৌ গ, তাহলে তৌ মানে তৌ, স তৌ মানে তৌ মানে দুটো ত, তাহলে দুটো ত গণ। আর দেখুন জ গ মানে জগৌ, জগৌ মানে হচ্ছে জগৌ মানে জ একটা, আর গৌ, গৌ মানে হচ্ছে গৌ দুটো। ঠিক আছে বাস, তাহলে ত ত জ গ গ। এবার একটা উদাহরণ দিয়েছিলাম যে ত ত জ গ গ, তাহলে আহ এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, অর্থ, অর্থ হি কন্যা, হি কন্যা, আমি ছোট করে লিখছি দেখুন, জায়গা ছোট বলে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, অর্থ হি কন্যা। তাহলে এখানে অবর্ণটা কি, অবর্ণটা লঘু, কিন্তু দেখুন রেপ যুক্ত আছে, রেপ যুক্ত আছে মানে কি, এটাকে আমরা ধরবো গুরু, মানে গুরু বলছি সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণের আগের বর্ণটা সেজন্য কি হবে গুরু হবে। আর ওকার আছে সেজন্য এটা গুরু। এবার হি, হি মানে হচ্ছে লঘু, তাহলে যার শেষে লঘু থাকে সেটা তগণ। ঠিক আছে, মানে গণ কি আমি আগেও বলে দিয়েছি একবার, তাও মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুরোটা। এবার দেখুন কন্যা, তাহলে কন্যারও এখানে কি আছে, এই যে দেখুন সংযুক্ত বর্ণ, তাহলে সংযুক্ত বর্ণর আগের বর্ণটা কি গুরু। আর দন্ত নয় যখন আকার আছে, আকার মানে হচ্ছে গুরু। ঠিক আছে, এবার হচ্ছে কন্যা হয়ে গেল, তাহলে অর্থই কন্যা পরকীয় হয়ে গেল। এটা পুরোটা বলার কারণ দেখুন, কারণ এটা হচ্ছে ওই আহ পাদান্তে গোপী হওয়ার জন্য। দেখুন পরকীয়, পরকীয়, আর পর মানে পয়ে কি থাকছে দেখুন, পয়ে লঘু থাকছে, রতে কি থাকছে লঘু থাকছে। ঠিক আছে, কি তে কি থাকছে কি মানে দীর্ঘই থাকছে মানে গুরু থাকছে। এবার হচ্ছে পরকীয়, তাহলে কিয়তেও কি থাকছে লঘু থাকছে। এবার দেখুন পরকীয় এব, এই এবটাই বোঝার বিষয়। তাহলে আমরা কি বলেছি, এ বর্ণটা হচ্ছে গুরু বর্ণ, গুরু করে দিলাম। এবার ব বর্ণটা দেখুন, বয় কি হয় অ উচ্চারণ আসে তো, কিন্তু এবর পড়ার কিছু নেই। ঠিক আছে, এটাই শেষ ধরুন। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, লঘু হওয়া উচিত ছিল, কিন্তু এইখানে বলছে এটা কার সঙ্গে মিলছে, বলছে এটা ইন্দ্রবজ্র ছন্দের সঙ্গে মিলছে, এবং ইন্দ্রবজ্র ছন্দের শেষের গণ কি বলছে গ গণ। দেখুন তাহলে গ মানে হচ্ছে গুরু করতে হবে, তাহলে এটা হচ্ছে নিয়ম, লঘু হলেও গুরু করতে হবে, এটা হচ্ছে পাদান্ত কবিবা। মানে শেষে যদি না মেলে, তাহলে ওই ছন্দ ওই গণগুলোর সাথে কি হচ্ছে, যদি অন্য কোনো ছন্দের সাথে না মেলে, 11 অক্ষর বিশিষ্ট যেমন রয়েছে, এবং 11 অক্ষর বিশিষ্ট বেশি ছন্দ নেই, কি কি রয়েছে না শালিনী ছন্দ রয়েছে, আপনার ইন্দ্রবজ্র উপেন্দ্রবজ্রা, তাহলে এই তিনটের মধ্যে একটা মিলতে হবে। এবার দেখি কোনোটার সঙ্গে মিলছে না, শুধু ইন্দ্রবজ্রের সাথে মিলছে, তখন কি হবে যে এটা লঘু হওয়া উচিত ছিল, কিন্তু তাও গুরু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা হয়। এবার দেখুন মানে কেন এটা বললাম, কারণ আপনাকে একটা লাইন তুলে দেবে। ঠিক আছে, এবার লাইন তুলে তো বলবে যে এটা কোন ছন্দ হয়েছে, এবার আপনি গুনে দেখলেন যে 11 অক্ষর বিশিষ্ট, এবার আপনার চাপ কি হয়ে যাবে, যে 11 অক্ষর বিশিষ্ট তো ইন্দ্রবজ্র আছে, উপেন্দ্র বজ্রও আছে, আবার আপনার হরি আপনার শালিনীও আছে, তাহলে কোনটা হবে, তাহলে আপনাকে এক্সপ্লেন করলেই বুঝতে পারবেন যে কোন অক্ষরটা প্রথমে পড়ছে, কোন গণটা প্রথমে পড়ছে। আরও দেখুন যেমন রয়েছে এই যে দেখুন শিখরিণী হরিণী, দুটোই 17 অক্ষর বিশিষ্ট, কি করে বুঝবেন, তাহলে আপনাকে কিন্তু ওই গণটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নিন, মানে মোটামুটি মানে পরের যেটা বললাম সেটা বোঝা গেল কিনা। ভিডিওটা দেখবেন, পরে আমি কিছু উদাহরণ পাঠিয়ে দেবো, সেই উদাহরণগুলো একটু এক্সপ্লেন করে আমাকে পাঠাবেন। ঠিক আছে, পার্সোনাল আর কি, গ্রুপে পাঠানোর দরকার নেই, যারা পাঠাবেন একটু পার্সোনালি পাঠাবেন, আমি দেখে নেবো, সেই চেক করে নেবো যে কোথায় ঠিক হচ্ছে কি কোথায় ভুল হচ্ছে, কারণ দুভাবে প্র্যাকটিস করলে এটা আপনাদের হয়ে যাবে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা একবার দেখে নেবেন, তারপর আমাকে নক করবেন, যদি অসুবিধা হয় বলবেন। আর আমি যেহেতু প্র্যাকটিসের ব্যাপারটা পাঠিয়ে দেবো, একটু প্র্যাকটিস করবে,
দেখবেন যেখানে আটকাচ্ছে সেখানে কিন্তু নিয়মটা ফলো করবেন, মানে আগে ভিডিওটা পুরো দেখবেন। এবার কোন কোন অক্ষরগুলো কিভাবে বলেছি, অনেক কিছু এখানে লেখা নাও থাকতে পারে, আমি জাস্ট এমনি বলেছি, সেগুলো একটু খাতাতে আলাদাভাবে নোট করবেন এবং তারপরে কিন্তু সেই এক্সপ্লেন গুলো করবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এটুকুই থাকলো, আমাদের যে ছন্দটাও মোটামুটি শেষ হয়ে গেল। আর আমি ধরুন সামনে বুধবার থেকে আবার এক্সামটা শুরু করবো, কারণ আমি দেখছিলাম যে একটু এগিয়ে যাক, নাহলে এক্সামটা আর কি নিচ্ছি না, কারণ ধরুন যেহেতু এসএলএসটি পরীক্ষাগুলো মানে পরীক্ষা সামনে আছে, তো ওদের প্রশ্ন তৈরি করতে হচ্ছে, তো সেই জন্য আর কি এটার উপরে আর কি দেখছি এটা একটু এগিয়ে যাক, ওই প্রশ্নগুলো ওদেরকে আগে পড়িয়ে দিই একটু। তো ঠিক আছে, চলুন তাহলে আজকে এটুকুই থাকলো, ওই বুধবার থেকে তাহলে কিন্তু আমরা এক্সামটাও শুরু করবো, মক টেস্ট। ঠিক আছে, শুভরাত্রি।